ঝাড়খণ্ড টেট, তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছো নিশ্চয়ই। ঝাড়খণ্ড টেটের বিজ্ঞপ্তি চলে এসছে আর খুব শিগগিরই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তাহলে আরো একবার প্রস্তুতির ময়দানে তোমাদেরকে নামতে হচ্ছে। তার আগে এই পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সেটা যদি দেখে নেওয়া থাকে তাহলে মনে হয় অনেকটাই সুবিধা হয়। কারণ তোমরা অনেকেই আছো যারা আগে ঝাড়খণ্ড টেট দিয়েছো, আবার অনেকেই আছো যে এবারে প্রথমবারের জন্য ঝাড়খণ্ড টেট দিচ্ছ। দুজনের জন্যই বলি, যেটা বিষয় সেটা হলো সিলেবাসে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন এসছে। কি কি বাদ গেছে, কি কি রইলো, আর কি কি নতুন সংযোজন হলো সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। তাহলে দেখা যাক ঝাড়খণ্ড টেটে এবারে তোমাদের ইতিহাস বিষয়ের জন্য, সোশ্যাল স্টাডিজ এর ইতিহাস বিষয়ের জন্য ঠিক কি কি জিনিস পড়তে হচ্ছে দেখে নাও। একেবারে প্রথম টপিক সেটা হচ্ছে ইতিহাস রচনার উৎস। আমরা যারা কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিই, তারা কিন্তু যে পড়াটা শুরু করি হিস্ট্রির ক্ষেত্রে সেটা কিন্তু মূলত সিন্ধু সভ্যতা থেকে, কিন্তু দেখি যে ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন বইয়ের, যেরকম অর্থশাস্ত্রের রচয়িতাকে, এরকম প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে থাকো। কিন্তু সো কল্ড একেবারে ইতিহাস রচনার উৎস বা সোর্সেস অফ হিস্ট্রি বলে টপিক কিন্তু চট করে লেখা থাকে না। কিন্তু এক্ষেত্রে এবারে ঝাড়খণ্ড টেটের এক্সামের সিলেবাসে কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথম যে টপিকটি, সেটা হচ্ছে ইতিহাস রচনার উৎস অর্থাৎ সোর্সেস অফ হিস্ট্রি। এখানে বলে রাখি, সোর্স মানে কিন্তু শুধু কিছু বইয়ের নাম এবং তার রচয়িতার নাম মুখস্থ করা কিন্তু নয়। যখনই সোর্স বলে উল্লেখ করা হচ্ছে তখন বইয়ের পাশাপাশি বিভিন্ন শিলালিপি, মুদ্রা, উপনিষদ, বেদ, পুরাণ সংক্রান্ত ছোটখাটো ধারণা এবং বলা যায় যে স্থাপত্য বা বিভিন্ন স্থাপত্যের গায়েতে যে সমস্ত লিপি উৎকীর্ণ থাকে সেগুলো সংক্রান্ত কিন্তু বিষয় আমাদের জানতে হচ্ছে। তাই এই বিষয়টা আমার মনে হয়েছে যতটা গভীরভাবে অন্যান্য সময়ে পড়ি তার থেকে কিন্তু এবারের ঝাড়খণ্ড টেটের পরীক্ষায় কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হচ্ছে। পরবর্তী টপিকে দেওয়া হয়েছে আদি সমাজ ও প্রথম সাম্রাজ্য, অ্যানশিয়েন্ট সোসাইটি অ্যান্ড ফার্স্ট এম্পায়ার। এই টপিকের মধ্যে যেগুলো থাকতে পারে বা থাকতে চলেছে সেটা হচ্ছে তোমার আমাদের চিরপরিচিত হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা এবং তার সাথে গিয়ে মৌর্য যুগ, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের একটি বৃহত্তর অংশ, যেটা কিনা প্রথম সাম্রাজ্য বা আদি সমাজ নামে নাম দেওয়া হয়েছে। পরবর্তী টপিক, এটা তোমাদের চেনা জানা একটা টপিক। এখানে নাম দেওয়া হয়েছে মুঘল সাম্রাজ্য ও মধ্যযুগের বিকাশ, অর্থাৎ কিনা আমরা মুঘল সাম্রাজ্য দেখব এবং তার আগে যে সুলতানি যুগ, সেই যুগের ইতিহাস দেখব, সেই যুগের আর্কিটেকচার দেখব এবং দেখব যে এখানে শহর, বাণিজ্য এবং কারিগর বলে একটি বিশেষ অংশ রয়েছে, যেখানে কিন্তু আমরা এই সময়ের অর্থাৎ কিনা মধ্যযুগের ইতিহাসে দাঁড়িয়ে আমরা যে বিভিন্ন শহরের উদ্ভব দেখেছি, যেমন সুরাট, মুসালিপত্তনম, হ্যাঁ, এবং সেখানকার শিল্প, বাণিজ্য ইত্যাদি নিয়ে কিন্তু একটা আলাদা করে অংশ আমাদের মন দিয়ে পড়তে হচ্ছে। এবার চলে আসি সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের দিকে। সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের মধ্যে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, অর্থাৎ কিনা এই যে সাংস্কৃতিক মিলন, হ্যাঁ, সেই মিলনের ক্ষেত্রে আমরা যে সমস্ত মানুষ এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পেয়েছি সেটা নিয়ে জানতে হবে। আচ্ছা, এই টপিকটি নামটা যেটা দেওয়া হয়েছে দেখে একটু ভড়কে যাওয়ার মতো লাগে, সেটা হচ্ছে ক্ষমতার পরিবর্তন ও কোম্পানির শাসন। ক্ষমতার পরিবর্তন বলতে ঠিক কি বোঝানো হয়েছে সেটা এবার বলার চেষ্টা করছি। ক্ষমতার পরিবর্তন মানে রাজনৈতিক ক্ষমতার যে পালাবদল। হ্যাঁ, এই পর্বে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার নবাবী শাসনের কিন্তু
অবসান ঘটছে। এবং তার আগের দিকে যদি তাকাই, তার একটু আগের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখেছি মুঘল সাম্রাজ্যের যে কেন্দ্রীয় ক্ষমতা সেটা যখন কমে আসছে, তখন কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা নয়, বাংলার মতো করে আরো নানা আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। এবং সেক্ষেত্রে ভারতবর্ষের যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল বা উত্থান পতন, সেটা কিন্তু একটু ভিন্নতর খাতে প্রভাবিত হয়েছিল। আমাদের সেই রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের বিষয়ে কিন্তু এই অংশে পড়তে হচ্ছে। তার সাথে অবশ্যই পলাশী বক্সার যুদ্ধ এবং দেওয়ানি লাভ, এই সবটা নিয়ে কিন্তু এই টপিকটা, যেখানে বলা হচ্ছে ক্ষমতার পরিবর্তন এবং কোম্পানির শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। তোমাদেরকে জানিয়ে রাখি, বিএসএসসিআই তে কিন্তু ঝাড়খণ্ড টেট 2026 এই ব্যাচের নতুন ব্যাচ, এটার ভর্তি চলছে, যেটার ক্লাস শুরু হয়ে যাবে 16ই এপ্রিল থেকে। তোমরা এখানে যে বিষয়গুলো পাবে সেটা হচ্ছে যে টেট প্রিলিমিনারি, যে টেট প্রাইমারি এবং যে টেট আপার, এবং যে টেট আপার যে দুটো বিষয় সোশ্যাল স্টাডিজ এবং ম্যাথ, দুটো বিষয়ের উপরেই কিন্তু তোমরা পড়াশোনা করার সুযোগ পেয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে পেড ব্যাচ যেটা থাকবে, সেখানে লাইভ ক্লাস তো থাকবেই, তার সাথে সাথে থাকবে রেকর্ডেড ক্লাস, সেই ক্লাসের পিডিএফ থাকবে, ই লাইব্রেরি থাকবে, যেখানে তোমরা প্রতিটি ক্লাস সুন্দরভাবে রেকর্ডের অবস্থায় যে কোনো টাইমে পড়তে পারবে। কোশ্চেন ব্যাংক থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক থাকবে, যেটা ভীষণ জরুরি যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য। সম্পূর্ণ বাংলায় অনুবাদ সহ সিলেবাস পাবে, ফাউন্ডেশন মক টেস্ট পাবে, আর পাবে স্পেশাল বাইলিঙ্গুয়াল এই যে স্টাডি মেটেরিয়াল গুলো। আচ্ছা, আবার আমরা ফিরে আসব এই টপিকে যেখানে আমরা ছিলাম, যেখানে সিলেবাসে মধ্যে আমরা এই টপিকটিকে পাচ্ছি। এটারও নামকরণটা একটু অন্যভাবে করা হয়েছে, যেখানে লেখা হয়েছে উপনিবেশবাদ এবং ভূমি রাজস্ব নীতি। অর্থাৎ ইংরেজ যে শাসন, সেই শাসন পর্বে আমরা যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো দেখেছি এবং রেভিনিউ জেনারেট কিভাবে হতো, কত বেশি রেভিনিউ জেনারেট করা যাবে তার জন্য যে নতুন নতুন পন্থা তারা অবলম্বন করেছিল, সে বিষয়ে এই টপিকে পড়াশোনা করতে হচ্ছে। এবার চলে আসি আদিবাসী সমাজ এবং বিদ্রোহ। দেখো, আমি এখানে আলাদা করে ফোকাস করার কথা লিখেছি। কেন লিখেছি সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে ঝাড়খণ্ড যে অংশটি, ভৌগোলিকভাবে যে অংশটি, সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনগুলো উঠে এসেছিল। তার মধ্যে এই আদিবাসী আন্দোলনের মধ্যে কিন্তু বেশ কিছু অংশ সেখানে হয়েছিল, যেমন তানা ভাগাত মুভমেন্ট, হ্যাঁ, খেরওয়ার মুভমেন্ট, যেগুলো কিন্তু আমরা যখন তথাকথিত আদিবাসী আন্দোলন পড়ি ভারতবর্ষের ইতিহাস পড়তে গিয়ে অতটা ফোকাস করতে হয় না, কিন্তু ঝাড়খণ্ডের এগুলো হচ্ছে নিজের আন্দোলন। তাই আমরা এই বিষয়টা যখন পড়ছি, অর্থাৎ সিধু কানুর যে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, এগুলোর পাশাপাশি আমরা ঝাড়খণ্ডের কিছু নিজের বিদ্রোহ আছে, যে পোর্শনটাকে আমরা ফোকাস করার চেষ্টা করব। কেন করব আশা করি বুঝাতে পেরেছি, কিন্তু একটা বদল এখানে এসছে। সেটা হচ্ছে কি, এই বিষয়টা আমি যে ঝাড়খণ্ডের নিজের আন্দোলনগুলোর কথা বললাম, সেটার কথা কিন্তু পূর্ববর্তী যে সিলেবাস সেখানে কিন্তু আলাদা করে বলা থাকতো। কিন্তু এই যে নতুন সিলেবাস এসছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে আদিবাসী সমাজ এবং বিদ্রোহ বলে নামকরণ করা হলেও সেখানে কিন্তু আলাদা করে ঝাড়খণ্ডের নিজের বিদ্রোহের কথা কিন্তু লেখা নেই। তাই বলে আমরা কিন্তু এটাকে স্কিপ করব না, আমরা এই জায়গাটা মাথায় রাখছি। কেমন? এবার চলে আসি মহাবিদ্রোহ। আমরা জানি মহাবিদ্রোহ আমরা যেভাবে পড়ি, তার সাথে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের যে মহাবিদ্রোহের রোলটা ছিল, সেটা কিন্তু অবশ্য করেই আমাদের এই পরীক্ষার জন্য পড়তে হচ্ছে। এবার চলে আসি সমাজ সংস্কারে আমরা যেভাবে পড়ে থাকি, আমাদের নবজাগরণের পিরিয়ড, মেকালে মিনিট অর্থাৎ কিনা পাশ্চাত্য শিক্ষার বিস্তার, আর তার সাথে সাথে উডের ডেসপ্যাচ এবং ভারতবর্ষের আমাদের যে কি বলবো প্রবাদ প্রতিম যে সমস্ত পথিকৃতদের আমরা পেয়েছি, রাজা রামমোহন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্যান্য পথিকৃতদের ব্যাপারে কিন্তু আমাদের এখানে জানতে হচ্ছে। এবার একটা বৃহত্তর এবং খুব ইম্পর্টেন্ট পোর্শন, যেটাকে নাম দেওয়া হয়েছে জাতীয় আন্দোলন।
ঠিক আছে। জাতীয় আন্দোলনে আমরা দেখছি যে কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে নিয়ে একেবারে আজাদ হিন্দ বসুর এই নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের যে ইতিহাস যত পর্যন্ত সময়টা, সেই পর্বে গান্ধী যুগও পড়ছে এবং আরো নানা বিদ্রোহ পড়ছে। এটাকে তো আমরা খুব ভালো করে পড়ছি, এটা একটা বৃহত্তর অংশ। এখানে বলে রাখি যে পূর্ববর্তী যে সিলেবাস ছিল সেখানে কিন্তু এখানে গিয়েই সিলেবাসটা শেষ হয়ে গিয়েছিল, এখানে গিয়ে শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত। কিন্তু নতুন যে সিলেবাসটা পেলাম সেটায় কিন্তু আরো কিছু সংযোজন রয়েছে। কি সেই সংযোজন এবার দেখব। দেখো, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ, অর্থাৎ স্বাধীনতার পর যে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, পার্টিশন অ্যান্ড রিফিউজি ক্রাইসিস, এই অংশটা কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে, যেটা পূর্ববর্তী সিলেবাসে ছিল না। কেমন? শুধু এটা নয়, এরপর ভারতের সংবিধান প্রণয়ন এবং যোজনা কমিশন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সূচনা, সেটাও কিন্তু আমাদের এখানে জানতে হচ্ছে। এবার যদি বলি যে পার্টিকুলার এই ঝাড়খণ্ড টেট পরীক্ষার কৌশলের ক্ষেত্রে কি বিশেষ কিছু টিপস আছে? হ্যাঁ, অবশ্যই আমরা মাথায় রাখবো, যেহেতু এটা জেটেট দিচ্ছি, তাই আদিবাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এই বিষয়টি খুব খুঁটিয়ে পড়বো। এবং ঝাড়খণ্ডের পরীক্ষায় আমরা দেখি, এর আগে দেখেছি আর কি, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে, সেইটা মাথায় রেখে কিন্তু আমরা এই অংশটা পড়ছি। এবং মহাবিদ্রোহের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, ঝাড়খণ্ডের যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতারা অংশগ্রহণ করেছিলেন, আমরা কিন্তু সেই জায়গাটা বেশি করে পড়বো। এবার যদি ওল্ড সিলেবাসটা দেখা যায়, তাহলে ঠিক আমি যেটা বললাম, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসটা ছিল, যেটা কিন্তু এবারে রাখা হয়নি। অন্যদিকে মধ্যযুগের ইতিহাসটা মোরলেস সেমই আছে। এবং আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমি যেটা বললাম, এই যে আজাদ হিন্দ ফৌজ, সুভাষচন্দ্র বসু এসে শেষ হয়ে গিয়েছিল। এবং ঝাড়খণ্ডের ইতিহাসের কিন্তু একটা বড় সড়ো অংশ যেটা উল্লেখ করা ছিল, যে পোর্শনটা কিন্তু এখন আমরা দেখছি না, কিন্তু তাই বলে আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না। পার্টিকুলার এই বিদ্রোহের, আদিবাসী বিদ্রোহের অংশটা কিন্তু আমরা অবশ্যই কভার করছি। আরো একবার জানিয়ে রাখি প্রত্যেকটা স্টুডেন্টকে যে সেরা গাইডেন্স এবং নিয়মিত মক টেস্ট শুধুমাত্র কিন্তু বিএসসিসিআই তেই শুরু হতে চলেছে খুব শিগগিরই, সেটা হচ্ছে 16 এপ্রিল। আমরা এখানে যে টেটের জন্য প্রাইমারি এবং যে টেট আপার সোশ্যাল স্টাডি এবং ম্যাথের নিয়মিত ক্লাস পেয়ে যাব, যেখানে থাকবে কোশ্চেন ব্যাংক, লাইভ ক্লাস, সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা সিলেবাস, ফাউন্ডেশন মক টেস্ট, এবং থাকবে তোমাদের পড়াশোনার সুবিধার জন্য মাস্টার বুক। প্রত্যেকটা বিষয়ের মাস্টার বুক থাকছে। আর কি পাবে? পিওয়াইকিউ থাকবে, অফিসিয়াল সিলেবাস থাকবে, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট থাকবে এবং থাকবে এক্সাম রিলেটেড আপডেটস। আমি তোমাদের আরো একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যদি নিয়মিত এই পরীক্ষার বা অন্যান্য পরীক্ষার আপডেশন পেতে চাও, কবে ক্লাস শুরু হচ্ছে, কিভাবে কি হবে, সমস্ত কিছু, তাহলে কিন্তু ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সংযুক্ত হতে পারো। এবং কিভাবে হবে, আমার এই ভিডিও দেখার পর তোমরা কমেন্টে অবশ্যই লেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য, তোমাদেরকে সেই গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। তাহলে প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি ইতিহাস বিষয়ে কি কি পড়তে হবে না আর কি কি পড়তে হবে, তোমাদের সে বিষয়ে আমি একটু হলেও ধারণা দিতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অনেক অনেক লাইক এবং শেয়ার চাই। ধন্যবাদ।